ভাবুন তো, একটা কোম্পানি এতটাই সফল যে বিনিয়োগকারীরা তার এক একটা শেয়ারের জন্য আসল দামের থেকেও বেশি টাকা দিতে রাজি। কিন্তু এটা কিভাবে সম্ভব? চলুন আজ ইউনিটি ইন্ডাস্ট্রিজের গল্পের মধ্যে দিয়ে আমরা এই শেয়ার প্রিমিয়ামের পুরো রহস্যটা জেনে নিই। এই যে ঘোষণা, এখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা, মানে শেয়ার প্রিমিয়াম। ব্যাপারটা হলো, যখন কোনো কোম্পানির সুনাম এতটাই বেড়ে যায় যে লোকে তার শেয়ার কেনার জন্য একটু বেশি টাকা দিতেও রাজি থাকে, ঠিক তখনই কোম্পানি প্রিমিয়ামে শেয়ার ইস্যু করে। আর ইউনিটি ইন্ডাস্ট্রিজের অবস্থাও ছিল ঠিক তেমনই। তাদের ব্যবসা তখন যাকে বলে একদম তুঙ্গে, লাভ বাড়ছে, বাজারে নাম ডাক, সব মিলিয়ে দারুণ অবস্থা। এর ফলে কি হলো, তাদের শেয়ারের যে আসল দাম মানে ফেস ভ্যালু, তার সাথে বাজার মূল্যের একটা বিরাট পার্থক্য তৈরি হয়ে গেল। আর এটাই হয়ে দাঁড়ালো তাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, বা বলা ভালো একটা ভালো সমস্যা। তো এই সমস্যার সমাধান কি? সমাধানটা হলো শেয়ার প্রিমিয়াম। ইউনিটি ইন্ডাস্ট্রিজ ঠিক করল তাদের এই বেড়ে যাওয়া বাজার মূল্যটাকেই তারা কাজে লাগাবে, আর তাই তারা প্রিমিয়ামের শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিল। আচ্ছা, তাহলে এই শেয়ার প্রিমিয়াম জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, এটা হলো শেয়ারের আসল দামের ওপর নেয়া একটা বাড়তি টাকা। মানে এটা অনেকটা কোম্পানির ভালো পারফরমেন্স আর সুনামের জন্য পাওয়া একটা বোনাসের মতো, যা বিনিয়োগকারীরাই দিচ্ছে। আর এই অতিরিক্ত টাকাটা কিন্তু কোম্পানির জন্য একটা মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইন হিসেবে ধরা হয়। ইউনিটি ইন্ডাস্ট্রিজের উদাহরণটা যদি দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, শেয়ারের আসল দাম বা ফেস ভ্যালু ছিল ১০০ টাকা, কিন্তু তারা বাজারে ইস্যু করেছে ১০৫ টাকায়। তাহলে এই যে বাড়তি ৫ টাকা, এটাই হলো শেয়ার প্রিমিয়াম। একেবারে সহজ হিসাব। এখন প্রশ্ন হলো, কোম্পানি এই বাড়তি টাকাটা ঠিক কখন নেয়? দেখুন, এর কয়েকটা অপশন আছে। আবেদনের টাকার সাথেও নিতে পারে, আবার কলের টাকার সাথেও নিতে পারে। তবে সবচেয়ে কমন প্র্যাকটিস যেটা, সেটা হলো অ্যালটমেন্ট বা আবন্টনের টাকার সাথেই এই প্রিমিয়ামটা নিয়ে নেওয়া হয়। বেশ, টাকা তো আসলো, কিন্তু এই যে বাড়তি টাকাটা এলো, এটার কি হয়? এটা কি কোম্পানি যেমন খুশি খরচ করতে পারে? একদমই না। এই টাকাটা কিন্তু সাধারণ লাভের মতো নয়। এর জন্য একটা একদম আলাদা বিশেষ অ্যাকাউন্ট রয়েছে, আর তার নিয়মকানুনও বেশ কড়া। এই বিশেষ অ্যাকাউন্টটার নাম হলো সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। আর এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে, সেটা হলো এই টাকাটা কোম্পানির শেয়ার ক্যাপিটালের অংশ নয়। এটা একটা একদম আলাদা তহবিল, যা আসলে কোম্পানির আর্থিক ভিতকে আরও মজবুত করে তোলে। তো কোম্পানির ব্যালেন্স শিটে এই টাকাটা কোথায় দেখানো হয়? এটাকে রিজার্ভস অ্যান্ড সারপ্লাস হেডিংয়ের আন্ডারে দেখানো হয়। একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে দেখলে এটা কিন্তু একটা দারুণ পজিটিভ সিগন্যাল। কারণ এর মানে হলো কোম্পানির হাতে ভবিষ্যতের জন্য বা কোনো জরুরি অবস্থার জন্য অতিরিক্ত টাকা জমা আছে। আগেই যেমনটা বলছিলাম, এই তহবিলের টাকা কিন্তু যেমন খুশি খরচ করার জন্য নয়। এর ব্যবহারের জন্য নির্দিষ্ট নিয়ম কানুন আছে, আর সেগুলো পরিষ্কারভাবে বলা আছে কোম্পানি আইন ২০১৩ সেকশন 52-তে। আইন অনুযায়ী এই টাকাটা শুধু ৫টা নির্দিষ্ট কাজেই ব্যবহার করা যায়। যেমন ধরুন, কোম্পানি চাইলে তার বর্তমান শেয়ারহোল্ডারদেরকে বিনামূল্যে বোনাস শেয়ার দিতে পারে, কিংবা ধরুন বাজার থেকে নিজের শেয়ার কিনে নিতে পারে, মানে বাইব্যাক করতে পারে। এছাড়া কোম্পানি তৈরির সময়কার খরচ বা শেয়ার ইস্যু করার খরচ মেটানোর জন্য এই টাকা ব্যবহার করা যেতে পারে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, একটা এক্সেপশন। যেসব কোম্পানি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বা INDS ফলো করে, তাদের জন্য নিয়মটা একটু অন্যরকম। তারা কিন্তু এই তহবিলটা কোম্পানির প্রাথমিক খরচ বা রিডেমশনের উপর প্রিমিয়াম দেওয়ার মতো কিছু নির্দিষ্ট কাজে ব্যবহার করতে পারে না। তাই কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে তারা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে চলে, সেটা জেনে নেওয়াটা কিন্তু বেশ জরুরি। এবার একটু অ্যাকাউন্টিংয়ের দিকে তাকাই। হিসাবের খাতায় এই পুরো লেনদেনটা দুটো ধাপে রেকর্ড করা হয়। প্রথম ধাপে যখন কোম্পানি শেয়ারটা অ্যালট করে, তখনই প্রিমিয়ামের টাকাটা পাওনা বা ডিউ হিসাবে দেখানো হয়। আর দ্বিতীয় ধাপে যখন বিনিয়োগকারী কাছ থেকে টাকাটা সত্যি সত্যি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে এসে জমা হয়, তখন সেটা রেকর্ড করা হয়। এতক্ষণ তো সব ভালোই চলছিল, কিন্তু গল্পে যদি কোনো টুইস্ট না থাকে তাহলে কি চলে? ভাবুন তো, যদি কোনো শেয়ার হোল্ডার মাঝপথে টাকা দিতে না পারে, মানে ডিফল্ট করে, তখন কি হবে? এখানেই আমাদের গল্পে একটা নতুন মোড় আসছে।
আসুন একটা পরিস্থিতি কল্পনা করা যাক। ধরুন কোনো এক বিনিয়োগকারী অ্যালটমেন্টের সময় প্রিমিয়ামের টাকাটা দিয়ে দিয়েছেন, কিন্তু তারপর যখন কলের টাকা দেওয়ার সময় এলো তিনি আর সেটা দিতে পারলেন না। এখন প্রশ্ন হলো, কোম্পানি কি করবে? আর ওই যে প্রিমিয়ামের টাকাটা দেওয়া হয়ে গেছে সেটারই বা কি হবে? এই ব্যাপারে নিয়মটা কিন্তু একেবারে পরিষ্কার। যদি কোম্পানি একবার প্রিমিয়ামের টাকা পেয়ে যায় তাহলে সেই টাকা আর ফেরত দেওয়া হয় না। এমনকি যদি পরে ওই শেয়ার বাজেয়াপ্ত বা ফরফিটও করা হয় তাহলেও নয়, কারণ আইন অনুযায়ী এটা কোম্পানির একটা অর্জিত মূলধনী লাভ যা কোম্পানি পেয়ে গেছে। তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝটপট রিক্যাপ করে নেওয়া যাক। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. শেয়ার প্রিমিয়াম মানে হলো শেয়ারের আসল দামের ওপর নেওয়া বাড়তি টাকা। ২. এই টাকাটা জমা হয় একটা বিশেষ অ্যাকাউন্টে যার নাম সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। ৩. এই অ্যাকাউন্টের টাকা কোথায় খরচ করা যাবে তা কোম্পানি আইন 2013-এর সেকশন 52 দিয়ে ঠিক করা আছে। আর সবশেষে একবার প্রিমিয়ামে টাকা কোম্পানির হাতে চলে এলে শেয়ার বাজেয়াপ্ত হলেও সেই টাকা আর ফেরত যায় না। ইউনিটি ইন্ডাস্ট্রিজের গল্প থেকে আমরা শেয়ার প্রিমিয়ামের অ্যাকাউন্টিংটা তো শিখে নিলাম, কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। এই যে একটা কোম্পানি শেয়ারের জন্য প্রিমিয়াম চাইতে পারছে, এটা কি শুধু একটা অ্যাকাউন্টিং এন্ট্রি, নাকি এটা আসলে বাজারে ওই কোম্পানির সুনাম, তার ভবিষ্যতের সম্ভাবনা আর বিনিয়োগকারীদের আস্থার একটা বড় প্রমাণ? একটু ভেবে দেখবেন।